ওকে, তো অলরেডি 9টা 5 বাজে। তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আর ইতিমধ্যে যদি কেউ জয়েন করার জন্য ট্রাই করে, তো আমরা তাকে জয়েন করার জন্য চেষ্টা করাবো। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে হচ্ছে প্রথম ক্লাস আমাদের, এবং আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে Forex B2A 31, অর্থাৎ 31 নম্বর ব্যাচ। এর আগের একটা ব্যাচ ছিল আপনাদের, সেটা হচ্ছে আমি সবাইকে সঠিক সময় জয়েন করতে বলি এই জন্যই যে পরবর্তীতে জয়েন করতে আসলে এই প্রবলেমটা হয়। তো আমরা পরবর্তী থেকে সবাই চেষ্টা করব সঠিক সময় জয়েন করার, যাতে ক্লাস টাইম নষ্ট না হয়, যেহেতু 1 ঘন্টা ক্লাস টাইম, এর মধ্যেই আমরা টপিক শেষ করতে পারি। তো আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে Forex B2A 31। আর এইখানে যে পিন মেসেজটা আছে, পিন মেসেজটাতে আমি সবাইকে এতটুকু বলছি যে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়েছে, আমি আপনাদেরকে পুরোটাই দেওয়ার চেষ্টা করব, আটকায় রাখবো না। আপনারা জিজ্ঞাসা করার আগেই দিয়ে দিব। সেকেন্ড থিং হচ্ছে, এই গ্রুপটাতে আমরা প্র্যাকটিস করব। আর এর বাইরে কোনো রাজনৈতিক আলোচনা বা কোনো ধরনের আলোচনা, কাউকে বুলিং করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কোনো কিছুই আমরা করব না। কারণ এখানে আমরা প্রত্যেককেই শিখতে আসছি। সো এই ধরনের কাজ আমরা কেউ এখানে কোনো কিছু করব না। বা আপনি একটা অমুক গ্রুপে জয়েন করেন, অমুক লিঙ্কে জয়েন করেন, বা আমার কাছে ডলার আছে আপনি নেন, বা আপনার কাছে ডলার আছে আমাকে দেন, বা আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন, আমি এই করে দিচ্ছি সেই করে দিচ্ছি, এই ধরনের একে অপরকে যদি মেসেজ করে বুঝে নিয়ে নেবেন যে এগুলো করা যাবে না। এবং সেকেন্ড কথা হচ্ছে, আমার কোনো সাহায্যকারী হ্যান্ড নেই, যেহেতু এটা কোনো প্রতিষ্ঠান নয়। সেক্ষেত্রে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা আমার কোনো সাহায্যকারী হ্যান্ড নেই, আমি একাই কথা বলি। আমার গত ব্যাচটাতে যেটা হয়েছিল, একটা ছেলে বলছিল যে সে আমার সাথে কাজ করে, এই বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিল। তো এরকম কোনো কিছু করা যাবে না, সবার সাথে আমার কন্ট্যাক্ট আছে, এরকমই করবেন। কেউ কিছু বললেও আমাকে বলবেন যে সে আমাকে এটা বলছে, করবো কিনা। তো আমরা প্রত্যেকেই ম্যাচিউরড পিপল, আমরা গ্রাজুয়েশন শেষ করার পরে এরকম প্রফেশনাল কোর্স করি। সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজ অবশ্যই করব না। তারপরও আমি একটু সবাইকে সচেতন করে দিচ্ছি, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা নিয়ম নীতিগুলো আগে থেকেই জানলে পরবর্তীতে আমাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না। তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাকে আপনারা শুনতেও পাচ্ছেন। আমি অন্য স্ক্রিনে দেখতেছি, হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে। এখানে আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। এই যে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা আমাকে যে জিমেইলটা দিয়েছিলেন, ওই জিমেইল শেয়ার করে দেওয়া আছে এবং অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এর মধ্যে ক্লাস ভিডিও থাকবে, এর মধ্যে বুকস থাকবে, এর মধ্যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য ইনফরমেশন থাকবে, আইকিউ স্ক্রিপ্ট এখানে থাকবে, নোট এখানে থাকবে, এবং ট্রেডিং ভিউ স্ক্রিপ্টগুলো আমি এটার মধ্যে দেবো। যত প্রকার ইন্ডিকেটর সেটআপ বা যা কিছু আপনাদের সাথে শেয়ার করব, সব এর মধ্যে শেয়ার করব। ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডের পরে ভিডিওটা আমি এখানে আপলোড করে দিব। আপলোড হতে ক্লাস শেষ হওয়ার পরে দেখা যায় একটা 1 জিবি বা 1.5 জিবি ভিডিও আপলোড হতে প্রায় 30-35 মিনিট সময় লাগে। সো 30-35 মিনিট পরে আপনারা এখানে ভিডিওটা পেয়ে যাবেন। কেউ যদি আপনারা ক্লাস মিস করে ফেলেন, যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমি ক্লাস করতে পারিনি, নো ইস্যু, আপনি পরবর্তীতে এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। এবং শুধুমাত্র তাই না, আমি অন্য একটা ব্যাচে যদি দেখাই, যেমন আপনাদের পূর্বের যে ব্যাচটা ছিল এফএক্স অ্যানালাইসিস, তো এই ব্যাচে যেমন এদের কিন্তু এই ব্যাচটা জানি কবে শুরু হয়েছিল একটু দেখায় আসি। এটা হচ্ছে 19 ডিসেম্বরে শুরু হয়েছিল। 19 ডিসেম্বরে শুরু হয়, আর এখন হচ্ছে 12ই জানুয়ারি। তো এদের অলমোস্ট 10টা ক্লাস হয়ে গেছে। তো মোটামুটি এদের ক্ষেত্রে যদি দেখি, এই যে হোমওয়ার্ক, যেদিন যে কাজগুলো হচ্ছে, যেমন এই কাজ হয়েছে, নোট দিয়ে দিয়েছিলাম, এই যে ওরা হোমওয়ার্ক করে পাঠিয়েছে। তারপরে আবার এই যে হোমওয়ার্ক করে পাঠিয়েছে, ঠিক আছে। প্রত্যেককেই হোমওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্কের ব্যাপারটা হচ্ছে এটা যে হোমওয়ার্ক ক্যান মেক ইউ পারফেক্ট, ঠিক আছে। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু পারফেক্ট হবেন না। সবাই এই যে হোমওয়ার্ক হোমওয়ার্ক দিচ্ছে, ঠিক আছে। তো এইটার পরে এই কাজগুলো করতে করতে দেখেন শেষের দিকে এসে কিন্তু সাকসেস রেট চলে আসছে। এই যে পিপলটা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রফিট করছে, তিনটা লস করছে। তিনটা লস প্রথমের দিকে করছে, তারপরে কিন্তু সে অ্যাডজাস্ট হয়ে গেছে। বুঝেন ব্যাপার। তারপরে যদি আমরা দেখি এরকম, এই যে একজন সবগুলো প্রফিট করছে, ছোট ছোট প্রফিট বাট সব প্রফিট। তারপরে এই যে আরেকজন কি করছে, দুইটা তিনটা, তিনটা লস, বাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11টা প্রফিট, তিনটা লস। এই যে দুই দেখি ইনি ফোন থেকে করছে, একটা লস এই যে দেখাচ্ছে, আর বাকি সব প্রফিট, টোটালি $77 প্রফিট করছে। কোথায় গেল? তারপরে এই যে, তো এইভাবে দেখাই শেষ করতে পারবো না।
তো এরা 19 ডিসেম্বরে শুরু করছে, আজকে হচ্ছে 12ই জানুয়ারি, এখনো 1 মাস কিন্তু হয়নি, কিন্তু রেজাল্ট সব গ্রিন। সো ব্যাপারটা হচ্ছে এদের এইটা কিভাবে সম্ভব হয়েছে, এদের এটা সম্ভব হয়েছে যে আমি যেদিন যে ওয়ার্কটা দিছি ওরা ওই দিন এটা কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে যদি কোনো ভুল ত্রুটি হয়েছে পরের ক্লাসে আমি ওইটাকে সংশোধন করে দিছি যে আপনার এটা ভুল হয়েছিল, এটা সঠিক হয়েছিল। যেমন এই যে ছেলেটা, এ কিন্তু আমার কোনো ব্যাচের স্টুডেন্ট না, খেয়াল করেন, রায়হান নাম, এই ছেলেটা আমার কোনো ব্যাচের স্টুডেন্ট না, কিন্তু ও কি করে আমার ইউটিউব ভিডিওগুলো দেখে, ইউটিউব ভিডিও দেখে দেখে ও শিখে এবং আমাকে এইভাবে পাঠায় যে আমার এটা কি ঠিক আছে। যেমন আজকে পাঠাইছে যে আমার সাবঅর্ডিনেশন আঁকানো কি ঠিক আছে। তো একটা ছেলে যদি এইভাবে হেল্প চায় তাকে তো আমি আর না বলতে পারি না যে তুমি আমার স্টুডেন্ট না, তোমাকে আমি দেখাবো না, এই সেই। অ্যান্সার করতেছি আমি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ব্যাপারটা হলো যে আমার কাছে কেউ ফিরে যাবে না, যে সেক্ষেত্রে শুধুমাত্র আমার কথা শুনতে হবে, ইনশাল্লাহ আপনার বাকি সব দায়িত্বগুলো আমি নিয়ে নেব। এই যে একটা লস, বাকি সব প্রফিট। এই যে একজন ফোন দিয়ে করে দেখেন, সবগুলো প্রফিট। এই যে হাসান আলী নাম, একটা লস, সবগুলো প্রফিট, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এর পরের ব্যাচটাই হচ্ছেন আপনারা, সেটা হচ্ছে যে ব্যাচ B2A31। তো এই ব্যাচের যে ক্লাস লিঙ্ক আছে, এই ক্লাস লিঙ্কে পরবর্তী ক্লাসগুলো হবে। ক্লাস টাইমটা 8টা থেকে ছিল, সেটা 9টায় দেওয়ার কারণ হচ্ছে অধিকাংশই বিজনেসম্যান বা জব হোল্ডার বাসায় ফিরতে ফিরতে 9টা বেজে যায়, এই জন্যই দেয়া। আর কি প্রবাসী যারা আছেন তারা একটু টাইমটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের টাইমের সাথে, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। সো প্রত্যেকের এই গ্রুপে অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা কিন্তু ক্লাসের পরপর হোমওয়ার্কগুলো এবং আস্কিং যদি কোনো কিছু থাকে তো স্ক্রিনশট দিয়ে ঠিক ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ক্লাস ভিডিওগুলো ঠিক যেভাবে দেখাইলাম এইভাবে ক্লাস ভিডিও একটার পর একটা আমি এইভাবে ড্রাইভে দিয়ে দিব। যেমন এই যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এবং কোন টপিকের উপরে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ক্লাস ভিডিওর নেমের উপরেই দেওয়া আছে। সো আপনি যখন পরবর্তীতে সার্চ করবেন যে আচ্ছা আমি তো এসএমসি নিয়ে ক্লাসটা ছিল, এটা কত নম্বর ক্লাসে ভুলে গেছি একটু দেখতে হবে, সো আপনি চলে আসবেন যে 7 নম্বর ক্লাস এসএমসি, অর্ডার ব্লক, লাইন বাই সেল ইন্ডিকেটর, টিকেএমসি ইন্ডিকেটর নিয়ে কথা হয়েছে। সো আপনি সহজেই এই নামটা দেখলে বুঝে ফেলতে পারতেছেন, খুবই সুন্দর, ঠিক আছে। এটা তারপরে এই যে বুকস, যে বুকসগুলো আপনাদেরকে দিব, তারপরে নোট, যেগুলো নোট আসলে বুকস থেকে আমি করছি আমার পার্সোনাল প্রয়োজনে সেই জিনিসগুলো, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট, যত ধরনের স্ক্রিপ্ট পাঠাবো আপনাদেরকে, কোড পাঠাবো, সবগুলো এভাবে থাকবে। সো আমরা বুঝে গেলাম যে আমরা যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারি কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমরা যেটা করতে পারবো আমরা নির্দ্বিধায় আমাদের ড্রাইভ থেকেও ডাউনলোড করে নিতে পারবো। কিন্তু ড্রাইভ যখন ফুল হয়ে যায়, আমি একটু বলে দিই, 5টা 6টা ক্লাসের পরে দেখা যায় 15 GB ফুল হয়ে যায়, বলে দিই যে এগুলো ডিলিট করে দিব, আপনারা ডাউনলোড করে নেন, পুনরায় আবার হচ্ছে নতুন করে আপলোড দেওয়া শুরু করি। আর যদি মনে করেন যে দরকার নেই তাহলে তো প্রয়োজন পড়তেছে না, শুধু বুকসগুলো ডাউনলোড করে নিলেই হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এটা গেল 2 নম্বর। হচ্ছে আমাদের যে শেখার স্টেপটা হবে, আপনারা হয়তো বা অনেকেই ফরেক্স সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানেন বা দীর্ঘদিন যাবত করে আসতেছেন। অনেকেই তো ফোন করেই প্রথমেই বলে যে ভাইয়া আমি লস করছি অনেক টাকা, অনেক টাকা। তো ব্যাপারটা হচ্ছে এরকম না। আপনি আজকে থেকে আজকে আপনি ফরেক্সের নাম প্রথম শুনলেন, মানে ব্যাপারটা হচ্ছে যদি কিছু জানতে চাও তাহলে খালি হয়ে এসো। ছোট্ট একটা মোটিভেশনাল 1 মিনিটের গল্প দিয়ে তারপরে আমি ক্লাসে চলে যাচ্ছি। একজন ব্যক্তি ছিল, সে পড়াশোনা বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে গুরুবাদী শিক্ষা নিতে নিতে সে অনেক জ্ঞানী হয়ে গেছে। তো মোটামুটি এলাকায় আশেপাশে তার সব দিকে নাম ছড়াই গেছে যে এনার যে জ্ঞানী আর আশেপাশে কেউ নেই। তো হঠাৎ করে এক ফকির এসেছে, এসে বলছে যে আপনি নাকি অনেক জ্ঞানী। তো বলছে হ্যাঁ, আমার মতো জ্ঞানী আশেপাশে কেউ নেই এবং এই আশেপাশে যত শিক্ষক আছে সবার কাছ থেকে আমি স্টাডি করছি, এমন কোনো শিক্ষক নাই যে তার কাছে কোনো শিক্ষা আছে যেটা আমি এখন পর্যন্ত নেইনি। তো আমি এই এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী। তো উনি বলছে যে আপনি তো কিছুই জানেন না, ওই পাহাড়ের গুহায় একজন বসে আছে, উনি আপনার চেয়ে বড় জ্ঞানী। তো উনি তো রেগে গেছে যে হ্যাঁ, পাহাড়ের গুহায় কে বসে আছে আমার চেয়ে বড় জ্ঞানী, দলবল নিয়ে চলে গেছে। তো যাওয়ার পরে দেখে যে হ্যাঁ, ওইখানে এক বৃদ্ধ লোক বসে আছে, কথাবার্তা কিছু বলে না। তো ওনার কাছে যে উনি জিজ্ঞাসা করছে যে আপনি নাকি মহাজ্ঞানী, তো আপনি বলেন তো এইটা কি, ওইটা কি, এই বায়ুমণ্ডল কি, এই মহাবিশ্ব কি, জন্ম মৃত্যু কি, এই কি সেই কি, অনেক কিছু জিজ্ঞাসা করছে। কোন জিনিসগুলো জিজ্ঞাসা করছে, উনি যে জিনিসগুলো ভালো জানে ওই জিনিসগুলো জিজ্ঞাসা করছে। তো বৃদ্ধ লোক কিছুই বলেনি, অ্যান্সার দেয় না। অনেকক্ষণ বসে থাকার পরে যখন অ্যান্সার করে না তখন বলছে যে আমি বুঝছি, আপনি মিসেই ভাব নিয়ে বসে থাকেন, এই জন্য মানুষ মনে করে আপনি মহাজ্ঞানী, কিন্তু আপনি তো কিছুই জানেন না, আমার একটা কোশ্চেনের অ্যান্সারও দিতে পারলেন না। যখন চলে আসতেছিল বের হয়ে,
তখন বৃদ্ধ লোক পিছন থেকে বলছে যে যদি কিছু জানতে চাও তাহলে খালি হয়ে আসো। অর্থাৎ তুমি যেটা জানো ওই বিষয়টা নিয়ে যদি তুমি আমাকে আস্কিং করো, তোমার মনে হবে আমি তো এটা জানি, তুমি যদি আমাকে আস্কিং করো আমি যদি অ্যান্সার দিই এটা তোমার ভুল মনে হবে। তো তুমি যদি কিছু শিখতেই চাও তাহলে খালি হয়ে আসো। তুমি যখন খালি থাকবা তখন তুমি ওখানে নতুন কিছু নিতে পারবা। তো এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা, যে আগে খালি থাকতে হবে। তো আমি বলতেছি আমরা এই পর্যন্ত ফরেক্স সম্পর্কে যা কিছু জেনেছি, যা লস করছি, আমার পুরাতন হিস্টোরি, আমার এক্স সব ডিলিট করে দিব আমরা। আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, আজকে থেকে ফরেক্স শিখতেছি। ফরেক্স কি জিনিস আমি আজকে থেকে শিখবো, আজকে থেকে জানবো। তারপরে থেকে আপনার একটা অ্যাম্বিশন হবে এরকম যে, মানে মানুষের কিন্তু অবচেতন মন যেটা বলে, চেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড যেটা থিঙ্ক করে, কনসিয়াস মাইন্ড সেই কাজটা করতে পারে সফলভাবে। সো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা মেনে নিতে হবে, বলতে মানে এরকম মনে করতে হবে যে আমার যে টিচার সে আমাদেরকে সাকসেসফুল করাই ছাড়বে, সে সাকসেসফুল করাই ছাড়বে, আমি সাকসেসফুল হব। সো আগামী 10 ক্লাস অর 12 ক্লাস সে যেটা বলে আমি এটাই শুনবো। তারপরে যদি সাকসেসফুল না হই সেটা পরে দেখা যাবে। এই এই এতটুকু মনের শক্তি আপনাকে পার করে দিবে, আর কোনো কিছু বলবো না। এবার আপনি সাকসেসফুল হওয়ার জন্য যেভাবে কারিকুলাম দরকার, যে জিনিসগুলো জানা দরকার, ওই জিনিসগুলো আমার কাছে গোছানো আছে। আপনি সাকসেসফুল হওয়ার জন্য আপনার অ্যানালাইসিস জন্য যতটুকু টুলস দরকার ততটুকু আমার কাছে আছে। অনেক কিছু আছে কিন্তু অত কিছু আমার কাছে তো নাই। যতটুকু দরকার প্রয়োজনীয়টুকু আমার কাছে ইনশাল্লাহ আছে, ততটুকু আমি আপনাকে দিব। এবং আপনার প্রবলেম সলভিং করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি মনে করি যে আল্লাহ আমার কাছে রাখছে। সো আমি আপনাকে দিব, এতটুকু বিশ্বাস নিয়ে আপনাকে শুরু করতে হবে। এবং আমার স্টেপ বাই স্টেপ নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, আপনি সাকসেস নয় সুপার সাকসেস হয়ে যাবেন। সেকেন্ড কথা হচ্ছে যে এই অমুক ইউটিউবার এই বলছে, এই ইউটিউবার অমুক টিচার এই সেই, এগুলো কম্পেয়ার করতে যাবেন না। কম্পেয়ার করতে গেলেই সমস্যা হবে, কোনো কিচ্ছু না। আপনি অলরেডি যেহেতু মাথা ঢুকাই দিয়েছেন আমার এইখানে, 12 ক্লাস করতে 1 মাস সময় লাগবে। 1 মাস ধীর স্থির হয়ে বসতে হবে। ওকে, আমার শেখানোর ভঙ্গিটা একটু ভিন্ন। আমি যখন কোনো কিছু করতে যাই তখন এটার বিশদ আগে জানি, নিজে আগে এটার বিশদ সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন আমি একটা কাজ করব, যে আমি একটা কোর্সে ভর্তি হব, যে আমি আমি যেমন আমি প্রথমত আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, তারপরে আবার ক্যারিয়ার চেঞ্জ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো একই গ্রাজুয়েশন 2বার করছি আমি, বুঝেন ব্যাপারটা। তারপরে আবার কি হয়েছে, ওইখান থেকে আমার ওই ওই কেরিয়ারটাও ভালো লাগেনি, টেক্সটাইল ক্যারিয়ার ভালো লাগেনি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ারটা ভালো লাগেনি। তারপরে আমি এমআইএস অর্থাৎ মাইক্রোফোনটা প্রচুর পরিমাণে ইয়ে টানতেছে, একটু কমাই দিতে হবে। ওকে, তো যেটা হলো যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, পরে আবার এইটা নিয়ে পড়াশোনা করছি। তারপরে আসছি আমি ফরেক্সে এসে, হ্যাঁ এই ক্যারিয়ারটা এবার আমার ভালো লাগছে, যে কারোর সাথে কোনো ঝুটঝামেলা নেই, সুন্দর আমি আমারটা করতেছি, আল্লাহ বিল্লাহ করতেছি, বেঁচে আছি। সো এই যে আমি কিন্তু 3-4 বার নিজেকে মডিফাই করছি। এখন আমি যখন এইগুলো করতে যাই, যখন আমি টেক্সটাইলে ভর্তি হব, তখন আমি আগে জেনে নিছি যে টেক্সটাইল পাস করার পরে আমার কেরিয়ার কোথায় হবে, কি কাজ করতে হবে, সে কাজগুলো কেমন হবে, আর্নিং কেমন হবে, টোটাল হিস্টোরি জেনে নিছি। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন কি, এসব জেনে নেওয়ার পরে কিন্তু কাজগুলো করছি। সেম ফরেক্সে আসার আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আসছি। কারণ প্রতিটা ওয়ার্ক, প্রতিটা কেরিয়ার সবার জন্য না, সবার প্যাশন থাকে। যেমন আমার বড় চুল রাখা একটা প্যাশন ছিল এক সময়, এবং মোটামুটি বড় চুল ছিল। কিন্তু যখন এটা হলো যে 2017 সালের দিকে, তো যখন কিনা টিকটক তখন ছিল না, যখন টিকটক আসলো সবাই এরকম বড় চুল রাখা শুরু করলো, তখন আমি আমার চুলগুলাকে কেটে ফেললাম, কোনো চুল নেই আমার। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আমি স্রোতে গা ভাসাবো না, স্রোতে গা ভাসাবো না, যার জন্য হচ্ছে কি করলাম, যে আমি আমার প্যাশনটাকে ধ্বংস করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আপনাকে এভাবে মডিফাই হতে হবে। তো আমি ফরেক্স সম্পর্কে শুরু করার জন্য যেটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যে এই ফরেক্স মার্কেটে আমি কিভাবে ট্রেড করব, কেন ট্রেড করব, কোথায় ইনভেস্ট করতেছি, কোথা থেকে উইথড্র হবে, কেমন করে উইথড্র হবে, আমার এই টাকাটা নিয়ে তারা কি করে, এটা দিয়ে তারা কি মদের বিজনেস করে নাকি গ্রামীণ ব্যাংকের মতো লোন দেয়, দিয়ে আমাকে প্রফিট দেয়, কোথা থেকে দেয়, এই টাকাটা কি হালাল হবে নাকি হারাম হবে।
তারপরে হচ্ছে এই যে টাকাটা, এই টাকাটার মধ্যে যে আমি ইনভেস্ট করতেছি কত পার্সেন্ট রিস্ক রেশিও আছে, আমাকে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, আমি কত টাকা ব্যাক করতে পারবো, এবং এটা কখন করতে হবে, কিভাবে করলে আমার লস হবে না, এটার জন্য কয়টা পয়েন্ট, কিভাবে করলে আমার প্রফিট হবে এটার কয়টা পয়েন্ট, কিভাবে আমি ট্রেড ফিল্টারিং করব, এখানে কি কি টুলস ব্যবহার করা উচিত, কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু মেইন জিনিস। আমরা এই জিনিসগুলা চিন্তাই করতে চাই না। আমরা এইসব চিন্তা না করে আমরা সরাসরি বলি কি ভাই একটা স্ট্র্যাটেজি দেন অথবা একটা ইন্ডিকেটর দেন, ইন্ডিকেটর পাইছি এইবার মনে করেন গুলি করা শুরু। কিন্তু একজন স্নাইপার কিন্তু এইভাবে স্নাইপার হয় না, একজন স্নাইপার দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে স্নাইপার হয়। তো ট্রেডার যারা তারা লাইক এ স্নাইপার। তো আমাদেরকে স্নাইপার হইতে গেলে সর্বপ্রথম কি কি লাগবে, আজকে প্রাথমিক আলোচনায় হতাশ হওয়ার কোনো কিছু নাই। আজকে সব নিয়ম নীতি আলোচনাই করছি, কি শিখবো না শিখবো এইসব সম্পর্কে জানবো। জানার পরে আমরা দ্বিতীয় ক্লাস থেকে আস্তে 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 স্ট্র্যাটেজিতে ঢুকে যাব, এবং সরেও সরেয়া যেমন আমরা একজন ভালো ইংলিশ জানা লোক বা অন্য কোনো ভাষা জানা লোক হইতে গেলে সর্বপ্রথম তার ভাষা শিখতে গেলে অক্ষর শিখতে হয়, তারপরে বর্ণ শিখতে হয়, বর্ণের পরে হচ্ছে একটা বাক্য গঠন শিখতে হয়, তারপরে ব্যাকরণ শিখতে হয়, ব্যাকরণ শিখে অতীত বর্তমান ভবিষ্যৎ এইসব বুঝে তখন আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি বা পড়তে পারি বা মনের ভাব প্রকাশ করতে পারি। লাইক অ্যাস এই মার্কেটের এই ক্যান্ডেলগুলো এক একটা অক্ষর, আমরা এক একটা অক্ষর শিখবো, তারপরে বর্ণ শিখবো, দুইটা ক্যান্ডেল মিলায় তিনটা ক্যান্ডেল মিলায় একটা বাক্য শিখবো, তারপরে আমরা চার্ট শিখবো, প্যাটার্ন শিখবো, এবং এর মধ্যে কিছু লজিক শিখবো এবং কিছু ইন্ডিকেটর সেট আপ পাবো এবং স্ট্র্যাটেজি পাবো। যেমন বইয়ের মধ্যে সব আছে, সাজেশন বইয়ের বাইরে না। কিন্তু আমরা সাজেশন কিনে পড়াশোনা কেন করি, যে সাজেশনে কিছু চুম্বক জিনিস দেওয়া আছে যে জিনিসগুলো কমন পড়ে, এটা নিয়ে আমরা ভালো রেজাল্ট করি। লাইক অ্যাস আপনারা আমার কাছে এই জন্যই আসছেন, সব কিছু সব জায়গায় আছে, আমি আপনাকে কিছু ভালো সাজেশন দিব যেই সাজেশনটা নিয়ে আপনি ভালো রেজাল্ট করবেন। কিন্তু পড়তে হবে আপনাকে, পরীক্ষাও দিতে হবে আপনাকে, লিখতেও হবে আপনাকে, রেজাল্টটাও আপনারই হবে। আমি অ্যাজ এ টিচার আপনাকে কি দেবো, সাজেশন দিব, আপনাকে ধরে ধরে শেখাবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো পরীক্ষাটা এইভাবে দিবা, এইভাবে লিখবা, এই করবা সেই করবা, ঠিক আছে? কিন্তু সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম সবচেয়ে বড় গুরু দায়িত্বটা হলো আপনার, পড়তে হবে আপনাকে, কষ্ট করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা তাহলে কিভাবে কি করব জানলাম। এইবার আমরা এই মার্কেটে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার এটা জেনে নিই। আমরা এই মার্কেটে কাজ করার জন্য ইন্টারনেট দরকার, একটা কম্পিউটার দরকার, মোবাইল দিয়ে খুব কষ্ট হয়ে যায়, কম্পিউটার হলে ভালো হয় অ্যানালাইসিস। তারপরে দরকার হচ্ছে আমার স্পেয়ার টাইম এবং কুল মাইন্ড, আর কোনো কিছু দরকার নেই। টাকা পরে, টাকা হলো সব শেষে। এইবার সর্বপ্রথম বলছি ইন্টারনেট। ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের সবার কাছেই মোবাইল ইন্টারনেট আছে, আমাদের ওয়াইফাই আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে একটা রিয়াল আইপি। যেমন আমার আইপি হচ্ছে হর্স মাই আইপি, আমার আইপি হচ্ছে এইটা। এই আইপিটা আমি শুধু ইউজ করতেছি, এই আইপিটা অন্য কেউ ইউজ করতেছে না। এটার স্পিড হচ্ছে 10 এমবিপিএস, খুবই সামান্য, কিন্তু আমি অল টাইম 10 এমবিপিএস পাচ্ছি। আপনি যখন একটা শেয়ার আইপি ইউজ করবেন, এটা বিভিন্ন পিপল ইউজ করবে, কেউ ওইটা দিয়ে টিভি দেখতেছে, কেউ ইউটিউব চালাইতেছে, কেউ ফেসবুক চালাইতেছে, কেউ পার্সোনাল ওই গোপন ওয়েবসাইট ভিজিট করতেছে, যে যাই করতেছে না কেন ওই একটা আইপির উপরে হচ্ছে। এখন বাংলাদেশ থেকে গোপন ওয়েবসাইটের সাইট মনে করেন ব্লক করা আছে, এক পিপল ঢুকে গেছে, তখন কি হবে, ওই আইপিটা ব্লক হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে একটু নেট ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আবার সার্ভার থেকে কি করবে, যারা ইন্টারনেট প্রোভাইডার ওরা আবার আইপিটা চেঞ্জ করে দিবে। বলে না যে ভাই একটু 1 মিনিটের জন্য একটু নেটের প্রবলেম হইতেছে, আইপি ঘুরাইতেছি, তো এমনি বলে, ঠিক আছে, আমাদের এলাকার ভাষা, যে আইপিটা একটু ঘুরাই দিচ্ছি। তারপর আমি মাঝে মাঝে আগে ফোন দিতাম, ভাই ইন্টারনেট পাচ্ছি না কেন, খুবই স্লো, বলতেছে আচ্ছা ঠিক আছে আইপিটা ঘুরাই দিচ্ছি, মানে আইপিটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই ঝামেলা করার সুযোগ নাই, আমাদের পার মিলি সেকেন্ডে ইন্টারনেট লাগবে, পার মিলি সেকেন্ড। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন ইউটিউব ভিডিও বা টিভিতে কি হয়, ভিডিওটা বাফারিং হয়, লোড হয়ে থাকে, তারপরে স্মুথলি ভিডিওটা দেখা যায়। যারা 2016-17 বা 10-এর দিকে ইউটিউব দেখছেন তারা হয়তো বা জানেন যে ওই ইউটিউব কেমন ছিল। 1 জিবি ইন্টারনেট আমরা কিনতাম সিমে, কিনে ওই একটা ভিডিও লোড করতে করতে ইন্টারনেট শেষ হয়ে গেছে, ভিডিওটা আর দেখা হয়নি। বাই দ্য ওয়ে,
তো এখন যেটা হচ্ছে যে আমাদের পার মিলি সেকেন্ডে ইন্টারনেট লাগবে, এইটা আমাদের কনস্টেবল করার জন্য, স্টেবল করার জন্য আমাদের রিয়েল আইপি লাগবে। ওই আইপিটা আর অন্য কেউ ইউজ করবে না, শুধু আপনি ইউজ করবেন। ওই আইপি থেকে একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন, অনলি অন, আর কেউ ইউজ করবে না। এটা আমরা চেক করব। এখানে আমরা রানে যাব, আমরা উইন্ডোজ সার্চ বাটন থেকে রান লিখে রান ইন্টার করব, তারপরে এখানে লিখব সিএমডি। সিএমডি লিখে আমরা ওকেতে ক্লিক করব, আমাদের সিএমডির পেজ বের হয়ে আসবে। এখানে আমরা একটা কোড লিখব, কোড হচ্ছে PING স্পেস 8.8.8.8, 4টা 8, ঠিক আছে, দিয়ে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে এখানে আমাদের পিকার সেন্ড হবে, পিকার রিসিভ হবে, ঠিক আছে। এই যে আমাদের পিকার সেন্ড অ্যান্ড রিসিভ হচ্ছে। এবার দেখেন মধ্যখানে কাহিনী, পিকার সেন্ড 4, রিসিভ 3, লস্ট 1, 25% লস। অর্থাৎ আমার পিসি থেকে সার্ভারে 4টা সিগন্যাল পাঠাইছে, 3টা সিগন্যাল রিসিভ হয়েছে, একটা সিগন্যাল লস্ট হয়েছে পার মিলি সেকেন্ডে, ঠিক আছে। পার মিলি সেকেন্ডের মধ্যে একটা সিগন্যাল লস্ট হয়েছে, অর্থাৎ 25% লস হয়েছে। সেটা কোনটা? এই যে নিচেরটা, রিকোয়েস্ট টাইম আউট দেখাইছে। আমার প্রথম সিগন্যালটা 32 সেকেন্ডের মধ্যে গেছে, সরি 32 মিলি সেকেন্ডের, 32 বাইটস, আর হলো এই যে 57 মিলি সেকেন্ডের মধ্যে গেছে। পরেরটা 58 মিলি সেকেন্ড, তারপরেরটা 58 মিলি সেকেন্ড। এটা যদি খুব ভালো থাকে ইন্টারনেট স্পিড, এবং তখন দেখা যাবে যে এটা 30 সেকেন্ড 38 সেকেন্ডের মধ্যে যাবে। তো এখানে 25% লস হয়েছে আমি যখন এই টেস্টটা করি। আবার যদি আমি দেই PING স্পেস 8.8.8.8 ইন্টার, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটা অলরেডি হয়ে গেছে, 35 সেকেন্ডের মধ্যে হয়েছে, এটা 34 সেকেন্ডের মধ্যে হয়েছে, মধ্যখানেরটা মিস হয়েছে, তারপরেরটা 34 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, আবারও 25% লস, ঠিক আছে। এই সেকেন্ডটাতে যে আমরা টেস্ট করলাম PING স্পেস 8.8.8.8। এখন চিন্তা করেন, আমি রিয়েল আইপি ইউজ করতেছি, রিয়েল আইপি ইউজ করার পরেও আমরা কয়বার চেক করলাম? একবার, দুইবার, তিনবার। তিনবার চেক করার পরে প্রতিবার দেখতেছি 25% ইন্টারনেট আমার লস্ট হচ্ছে, অর্থাৎ একটা করে পিকার্স লস হচ্ছে। এই একটা করে পিকার্সের জন্য আমার কেমন লস হবে জানেন? লসটা হচ্ছে যে সাপোজ আমি এই জায়গাটাতে এন্ট্রি নিতে চাইছি, কিন্তু আমার এন্ট্রিটা পড়ে যাবে আরও নিচে। আর এই ফরেক্সে পিপস অ্যান্ড পিবিটিসের হিসাব হয়। ডলার তো ডলার, ডলারের পরে মানে ক্ষুদ্র হিসাবটা হচ্ছে এরকম যে এটা হলো $1, তাই না? 1.00, এটা হলো $1। এইটাকে ভাগ করা হয় এই 4টা সংখ্যায়। মনে করেন সাপোজ 2 1 1 2, এই 1টাকে ভাগ করে, এই 4টা ভাগে ভাগ করে এই শেষের এই সংখ্যাটা হলো পিপস। আবার যদি আরও একটা ভাগে ভাগ হয় 2 1 1 2 1, মনে করেন এই শেষেরটাকে বলে পিপিটিস, ঠিক আছে। এই যে এই দিক দিয়ে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হলো পিপস, আর এই ডটের পরে যে সংখ্যাটা সেটা হলো পিপিটিস। তো এই এক পিপস বা পিপিটিস আপ ডাউনের মধ্যে কিন্তু লস অ্যান্ড লাভের হিসাব হয়। এখন আমি যখন একটা ক্লিক করতেছি আমার কম্পিউটার থেকে ট্রেড নেওয়ার জন্য, আমি আজকে অনেক দূর জার্নি করছি, আমার বাসা থেকে প্রায় 45 কিলো দূরে। আমার বোন একটা কলেজে পড়ে, ওখানে গিয়েছিলাম এবং আসছি। তো ধুলা ময়লা ঠান্ডা অনেক কিছু খাইছি, তো এই জন্য কাশি আসতেছে। সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না মনে হয়, তো আমি সরি। এটা হচ্ছে আমার ল্যাপটপ, এটা আমার বাসার রাউটার, এটা হচ্ছে আমার বাসার অনু, এটা হচ্ছে আমার বাসার পাশে পিলারের খাম্বা, এইটা হচ্ছে আমার বাসার পাশে মেইন যে খাম্বা থেকে লাইনটা গেছে, তারপরে আমার এলাকার যে ইন্টারনেট অফিস, তারপরে হচ্ছে আমাদের BDIX সার্ভার, তারপরে সিঙ্গাপুর সার্ভার। এবার সিঙ্গাপুর সার্ভার থেকে ইক্সনেসের অফিসে যাওয়ার জন্য এরকম ওদের সার্ভার, তারপরে ওদের সাব সার্ভার, তারপরে মনে করেন ওদের প্রোভাইডার, তারপরে মনে করেন ইক্সনেসের অফিস। এখন আমি যখন এই ইক্সনেস থেকে একটা ট্রেড বাই করতেছি, তখন আমার ল্যাপটপে একটা ক্লিক দেওয়ার পরে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম এতগুলো স্টেপ পাড়ি দিয়ে আমার এই ক্লিকটা ইক্সনেসের সার্ভারে যাচ্ছে। যাওয়ার পরে ওই কম্পিউটারে করতেছে যে
সেই সুদূর নীলফামারী বাংলাদেশ থেকে ফরহাদ নামে এক পিপল এই গোল্ড মার্কেটে এই 2689.375 এই পয়েন্টে সে সেল করছে। তখন ওইটা যখন গৃহীত হচ্ছে, অ্যাকসেপ্টেড হচ্ছে, তখন এইখানে এই স্টেপগুলো পাড়ি দিয়ে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমার ট্রেডটা গ্রান্টেড হয়েছে। এখন এখানে পার মিলি সেকেন্ডের কাহিনী, যদি কোনো একটা জায়গায় এরকম হয়, আমার বাসায় সমস্যা বা আমার ইন্টারনেটের যে কোনো জায়গায় সমস্যা, তাহলে কি হবে, আমার কাছে স্ট্র্যাটেজি আছে, আমার কাছে সব কিছুই আছে, কিন্তু এই কারণেও আমার লস হয়ে যাবে, অথবা প্রফিট হবে, প্রফিট থেকে কিছু কম হয়ে যাবে। এটা হলো এক নম্বর কথা। এগুলো সূক্ষ্ম বিষয়, কেউ থিঙ্কিংই করে না, খালি চিন্তা ভাবনা করে ক্লিক করলাম আর ট্রেড করলাম, কিন্তু এগুলার কারণেও লস হয়। এটা হলো এক কাহিনী। দুই নম্বর হলো, এটা আমার পিসি। এখন আমার পিসিতে মনে করেন ক্লিক করলাম চলে আসলো, এই ফোল্ডারে ক্লিক করলাম চলে আসলো, 1 মিলি সেকেন্ডও টাইম নেয়নি, কিন্তু নিচ্ছে না। কিন্তু যদি পিসিটা এরকম হয় যে আমি ক্লিক করলাম, এই ফোল্ডারটা ওপেন করতেই সময় লাগতেছে তার 3-4 সেকেন্ড, তাহলে ওর তো ইন্টারনেটের আর দরকারই নেই, ও তো এইখানেই ক্লিক দিল, এই ক্লিকটা 2-3 সেকেন্ড পরে পড়বে। তার মানে ঘটনাটা কি হবে, ততক্ষণে ক্যান্ডেলটা নেমে আরও এক হাত নিচে চলে যাবে, ওই জায়গায় যায় পড়বে। তো আমার প্রফিট হবে নাকি লস হবে? তার মানে পিসিটাও আমার ফাস্ট লাগবে। ইন্টারনেট গেল, রিয়েল আইপি। আপনি হয়তো বা 700 টাকায় শেয়ার ইন্টারনেট ইউজ করেন, যদি আপনি এটাকে 900 টাকায় নিয়ে আসেন, তাহলে একটা রিয়েল আইপি পেয়ে যাবেন, এবং আপনার ইন্টারনেট স্পিডটাও ভালো থাকবে, স্টেবল থাকবে। তারপরেও কাজ করতে বসার সময় আমরা এইভাবে চেক করে নেব। TRACERT ট্রেসার্ট স্পেস www.gwgle.com ট্রেসিং রাউট। তো এই কোডটা হলো ট্রেসার্ট, TRACERT ট্রেসার্ট স্পেস দিয়ে আপনি google.com দিতে পারেন, facebook.com দিতে পারেন, যেটাই দেন না কেন, যে কোনো একটা সার্ভারকে দেখায় দেয়। এটাতে আপনাকে কি বোঝায়, আপনি যখন বলবেন আপনার ইন্টারনেট প্রোভাইডারকে যে ভাই আমার তো এরকম পিং কাজ করে না, 1-2টা করে পিং লস হয়, তো আমি এখন কি করব, আমার তো এই ইন্টারনেট দিয়ে আমার কাজ হইতেছে না, আমার লস হয়ে যাইতেছে। তো সে আপনাকে ধামাচাপা দিবে যে কই ভাই, ইন্টারনেট স্পিড তো ঠিকই আছে, ও আপনাকে আরও আপনার চেয়ে সে আরও 2 লাইন বেশি বুঝবে, বলবে যে দেখেন fast.com, যে এরকম করে দেখাবে, দেখেন তো আপনার ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা, 11 MBps, আপনি 10 MBps কিনছেন, এখন 11 MBps পাইতেছেন, এমনি দেখাবে, ঠিক আছে। এটা হলো ডাউনলোড স্পিড। তারপরে আবার আপলোড স্পিড দেখাবে। বুঝলেন, 10 MBps কেনা, আমি পাইতেছি হলো 11 MBps। আচ্ছা, ওকলা okla.com। আচ্ছা, ওকলা আসতে সময় লাগবে। ওই ওকলাও সেম একই জিনিস দেখায়, ocla.com। এই okla.com আমাদের ইন্টারনেটের স্পিড দেখায়। তো যাই হোক, এই okla.com-এ ঢুকে দেখাবে দেখেন আপনার ইন্টারনেট স্পিড ঠিক আছে, কিন্তু ঘটনা তো ওইখানে না। ওরে তখন আপনি কিন্তু নিজে এটা ধরাই দিবেন যে ভাই দেখেন এই যে কাহিনী, আমার পার মিলি সেকেন্ডে ইন্টারনেট লাগবে, সোজা বাংলা কথা, ঠিকঠাক করে দিবে, কারণ আপনি টাকা দিচ্ছেন। সেকেন্ড কথা হলো, এই যে ট্রেসার্ট দিয়ে আপনি কি দেখবেন কোন জায়গাটাতে প্রবলেম, ও বলবে যে আপনার ল্যাপটপের সমস্যা, ও বলবে আপনার রাউটারের সমস্যা, আপনার অনুতের সমস্যা, হ্যাঁ এটা পাল্টান ওইটা পাল্টান, ওই কাহিনী না, এরকম করে বের করবেন। ট্রেসার্ট www.google.com দিয়ে দিবেন। আমার 1 মিলি সেকেন্ড, এইটা হলো আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস, আমার কম্পিউটার থেকে এইটা হলো আমার এই ইয়ের কানেকশন, রাউটারের কানেকশন, রাউটার থেকে এটা হলো অনুর কানেকশন, ওই অনুর কানেকশন থেকে এটা হলো আমার বাসার পাশে পিলারে যে জয়েন্টটা হয়েছে, ওইখানে যে ট্রান্সফার, সরি কি বলে এটাকে, কানেক্টর কানেক্টর আছে, সেইটার আইপি। তারপরে হলো আমার যে ইন্টারনেট যে আমাকে প্রোভাইড করে, তার নাম হলো সাবমিটিং নেট, ওদের আইপি হচ্ছে এইটা। ওদের আবার মেইন একটা হেড অফিস আছে, সেটা হলো এইটা। তারপরে ওরা যার কাছ থেকে কিনছে, এইভাবে 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 চলে যায় হলো google.com-এ। তো মিনিমাম 11টা স্টেপ পাড়ি দিয়ে google.com-এ গেছে। তার মধ্যে ভেজালটা কোন জায়গায় হয়েছে দেখেন, এই যে এটা 1 মিলি সেকেন্ডে হয়েছে, এটা 1 মিলি সেকেন্ড, এটা 26-27, এইটা কিন্তু অনেক টাইম নিছে এই যে স্টার সিট নোটসে, অর্থাৎ এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। তার মানে আমার যে এই যে পিকার সেন্টে এবং
রিসিভে সমস্যা হইতেছিল, 25% করে লস হচ্ছিল, সেটা কোথায় হচ্ছে? ওদের অফিস থেকে হচ্ছে, ওদের অফিসে প্রবলেম। 2 নম্বর আরেকটা প্রবলেম হচ্ছে কোথা থেকে? ওদের অফিসেরও দূরে, যেটা কিনা ওরা কারো কাছ থেকে নিচ্ছে, সেখান থেকে হচ্ছে। যেমন আমাদের এদিকে ট্রেড কানেকশনটা আসছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে পঞ্চগড় হয়ে বাংলাদেশে ঢুকছে। তো এটা সম্ভবত পঞ্চগড়ের ওইদিকের কোনো আইপি হবে। তারপরে আবার সর্বশেষ যেটা হলো, এইটা সিঙ্গাপুর সার্ভারের, ওইখান থেকেই প্রবলেম হচ্ছে। এখন আপনি ইন্টারনেট প্রোভাইডারকে দোষ দিতে পারবেন না, কারণ ওই সার্ভার থেকেই প্রবলেম হচ্ছে, ওই সিঙ্গাপুর থেকেই প্রবলেম হচ্ছে। যদি এরকম হয় এদিক থেকে এগুলো লাইন ঠিক আছে, আপনার প্রোভাইডার থেকে এইদিকে প্রবলেম হয়, তাহলে ওরে আপনি ধরেন যে তোমার ওই পিলারের ওই মাথায় দেখো, 1 নম্বর বা 2 নম্বরের জায়গায় দেখো তোমার এখানে লাইনে প্রবলেম আছে, ওটাতে বাতাসে দুলতেছে, লাইন একটু ঢিল আছে বা এই আছে সেই আছে, ও যা করে করুক, ও বুঝে ফেলবে। যখন আপনি এরকম সোজা কথা বলবেন, ও ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে জাতা লোক না, এর সাথে পারা যাবে না, সে জানে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা বুঝে ফেললাম, এটা আমাদের লাগবে, এই জন্য এগুলো আগে বলে দিচ্ছি। কারণ এর ট্রেড শিখে গেছি আমরা, ইনভেস্ট করে ফেলছি, লস হচ্ছে, তখন এগুলো শিখে কোনো লাভ নেই, আগে আগেই বলে দিচ্ছি। আমরা আগে অস্ত্র গোছাই নিচ্ছি, অস্ত্র গোছানো হয়ে গেলে তারপরে যুদ্ধে নামবো। অস্ত্র গোছানো, তারপরে ট্রেনিং, তারপরে যুদ্ধ। আচ্ছা, তো ওইটা আমরা পেয়ে গেলাম, পিসির ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এইবার হচ্ছে আমাদের কাজ করার জন্য দরকার হচ্ছে অ্যাকাউন্ট। আমরা রিয়েল মানির কথা চিন্তাই করব না, রিয়েল মানির কথা পরে চিন্তা করব 5 নম্বর ক্লাসের পরে। এখন ডেমো মানি দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ট্রেড করতে পারেন, যার যেখানে ইচ্ছা, ডেরিস আছে, এক্সনেস আছে, ফরেক্স.com আছে, তারপরে এক্সপার্ট অপশন আছে, যেখানে ইচ্ছা সেখানে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যে আমার কাছে এক্সনেস ভালো লাগে, আমি এক্সনেসে করি। আশা করি আপনারা সবাই এক্সনেসে অ্যাকাউন্ট করতে পারেন। তো তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি সংক্ষেপে। আর যদি যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছে, যাদের নাই তারা নতুন করে করবেন। তারপরে যদি করতে প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি দেখাই দিব। তো এক্সনেসে অ্যাকাউন্ট করার জন্য এমন কোনো ইয়ে নেই যে আমি আমার লিঙ্ক দিয়ে দিব, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি যখন লস করবেন সেই লসের কমিশনটা আমি খাবো, এমনটা না। আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট করবেন, ওটা কোনো ইস্যু না। ঠিক আছে, কারণ হচ্ছে আমি আমারটা ইনকাম করতে পারি, আমি কমিশন খাই না। তো এক্সনেস যদি আমরা লিখি, এই যে গুগলে এসে এক্সনেস লিখলে আমরা এক্সনেস পেয়ে যাবো। এক্সনেসের এখন পর্যন্ত কোনো 2 নম্বরই বের হয়নি, যেমন কোটেক্সের 2 নম্বরই আছে, 2 নম্বর ইয়া আছে, কি বলে, ডোমেইন আছে। তো এক্সনেসের এরকম নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এক্সনেসে ঢুকে যাবেন www.exnes.com, গুগলে এক্সনেস লিখলেই চলে আসবে। এক্সনেসের সুবিধা হচ্ছে বিকাশ দিয়ে উইথড্র ডিপোজিটগুলো করা যায় এবং উইথড্র ডিপোজিট ইনস্ট্যান্ট হয়ে যায়। শুধু শনি এবং রবিবার যদি আমরা উইথড্র ডিপোজিট না করি তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমরা চলে আসলাম এক্সনেসে। আসার পরে এই যে রেজিস্টার, এখানে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করে দিলে চলে আসবে এই যে আমাদের আইপি ভেরিফাই করতেছে। ঠিক আছে, যে একই আইপি থেকে কয়জন ইউজ করছে, এই যে আমাদের রে আইডি দেখেন নিচে দেখাচ্ছে। ঠিক আছে, ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল, এবার ঢুকে যাচ্ছে। তো আসলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রি দিয়ে দিতে হবে। অটোমেটিক আপনার বাংলাদেশ চলে আসলে বাংলাদেশ, যদি না আসে সিলেক্ট করে দিবেন এখান থেকে ক্লিক করে। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পাসওয়ার্ড। একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটাই আইডি করা যায়, যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই, আর যদি না থাকে তাহলে নতুন করে করবেন। সেকেন্ড থিং হচ্ছে, যারা বিভিন্ন ধরনের সিগন্যাল প্রোভাইড করে বা এক্সচেঞ্জ থেকে প্রফিট খায়, অর্থাৎ আমি যখন অ্যাজ এ ট্রেডার হিসেবে লস করব তখন এক্সনেসের লাভ হবে, আর এক্সনেস যখন আমাকে দিয়ে দিবে, আমি যদি প্রফিট করি তাও এক্সনেসের লাভ হয়, কারণটা হলো ওরা ওদের একটা কমিশন নেয় আর প্রতিটা ট্রেড থেকে। আর যদি এরকমটা হয় যে আমি লস করি তাহলে পুরো টাকাটাই তো এক্সনেসের লাভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা সিগন্যাল দেয় ওদের একটা পার্টনার কোড থাকে, ওরা একটা পার্টনার কোড দেয় বা ওরা একটা লিঙ্ক দিয়ে দেয় যে আমার অ্যাকাউন্ট থেকে মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আবার আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ডিপোজিট করতে হবে, এই সেই বহুত কাহিনী আছে। তো এগুলো করার দরকার নেই, এটা কিন্তু অপশনাল, এটা না দিলে যে অ্যাকাউন্ট হয় না তা কিন্তু না, এটা দরকারই নেই। এবং আমার নিজের কোনো লিঙ্ক টিঙ্ক আমি দেই না, একটা সময় লিঙ্ক টিঙ্ক দিতাম সবাই যে ঠিক আছে অ্যাকাউন্ট করেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে লিঙ্ক। হ্যাঁ, কিন্তু দরকার নেই এগুলোতে করার। তারপরে যেটা হলো, হ্যাঁ, আবার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি একবারে ব্লক হয়ে যায়, তো আপনার পক্ষে একজন যে উনি আমার আন্ডারে অ্যাকাউন্ট ছিল, আমার পার্টনার করে ছিল, ওনার এই ইনফরমেশন এই কারণে ওনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, তো এটা একটু খুলে দেন, এই এতটুকু উকিলাতি করা যায়, এর বাইরে আর কোনো কিছু করা যায় না। ঠিক আছে, এর বাইরে আর কোনো ক্ষমতাই নেই। জাস্ট এই আপনার ওইখান থেকে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনি আর মেসেজ দিতে পারতেছেন না,
তো সেক্ষেত্রে আর একজন এই আইডি থেকে মেসেজ দিয়ে বলতে পারে, অন্য কোনো কিছু না, এতটুকু উকিলাতি করা যায়। তারপরে আইডি গ্লার দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। এবার আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, নতুন করে তো আর আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, আমার যে কোনো একটা অ্যাকাউন্টে আমি ঢুকে দেখাই। সাপোজ এইখান থেকে যে অ্যাকাউন্টটাতে আছে এটাতেই ঢুকে দেখাই। এই অ্যাকাউন্টে আসার পরে এই যে আপনি লগ ইন করলেন, করার পরে আপনি এই যে প্রোফাইলে চলে যাবেন, অথবা যদি এখানে ক্লিক করেন তাও হবে, অথবা যদি এই সেটিংয়ে ক্লিক করেন তাও হবে। ঠিক আছে, তো আমরা ওগুলাতে ক্লিক না করে আমরা এইটাতে ক্লিক করবো, এই যে ডটে করার পরে এই যে পার্সোনাল এরিয়া, তাহলে ফুল সেটিংয়ের পেজটা একবারে আমরা দেখতে পাবো। একটা একটা করে খোঁজা অনেক ঝামেলা হবে। এখানে আসার পরে এই যে আমাদের অ্যাকাউন্টস, ডিপোজিট, উইথড্র, তারপর ট্রানজ্যাকশন হিস্টোরি, অ্যানালাইটিক্স সব এখানে আছে। তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভেরিফাই করা। এই জন্য আমরা কি করব, এই যে সেটিংয়ে ক্লিক করব, করার পরে হচ্ছে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুললি ভেরিফাইড 3 স্টেপ। 3 স্টেপ হচ্ছে 3টে স্টেপ। একটা হলো আপনার পার্সোনাল ডিটেলস কনফার্ম করতে হবে। তো আপনার পার্সোনাল যে ডিটেলস এগুলো আপনার লিখতে হবে হাতে, আপনার ভোটার আইডি অথবা পাসপোর্ট ও ইনফরমেশন, নাম, ওখানে যদি নাম ভুল থাকে আপনি ভুলই লিখবেন, সঠিক থাকলে সঠিকই লিখবেন। লেখার পরে এইখানে ফিল আপ করবেন, তারপরে ভোটার আইডি কার্ড এবং বা পাসপোর্ট যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে ইচ্ছুক সেটার ছবি এখানে আপলোড করে দেবেন। দুইটার ভোটার আইডি কার্ডে যা লেখা আছে বা পাসপোর্টে যা লেখা আছে এটার লেখা আপনার ফিল আপ করা ইনফরমেশন যদি মিলে যায় তাহলেই অ্যাকাউন্ট ভেরিফাইড। তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি আবার আপনি আইপি অ্যাড্রেসটা শেয়ার আইপি হয় তো দেখা যায় যে অনেকে ভিপিএন ইউজ করে এই সেই, তো দেখাচ্ছে যে লন্ডনে, তখন কিন্তু আইডিটা ভেরিফাই হবে না। আচ্ছা, তারপরেও এরকম ফুললি গ্রিন চিহ্ন তখন আসে যখন কেউ ইনভেস্টমেন্ট করে তারপরে। তো ওইটা ইস্যু না, আপনার ভোটার আইডি কার্ড এই প্রথম দুইটা সেট আপ হয়ে গেলেই হয়ে গেল। আর আইডি ভেরিফাই করার আগে আসলেই এখানে তো ডিপোজিটের অপশন রাখা উচিত না, তার কারণ আইডি ভেরিফাই নেই, তাহলে আবার ডিপোজিট কি, তাই না? আচ্ছা, সিকিউরিটি সেটিংয়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন। যেমন আমার 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে আমার ফোন নাম্বার, অর্থাৎ আমি যদি উইথড্র অ্যান্ড ডিপোজিট করতে যাই তাহলে ওই সময় আমার ফোনে মেসেজ আসে, তারপরে উইথড্রটা কনফার্ম হয়। তো এটা মাস্ট বি করতে হবে, কারণটা হলো যে কোনো মুহূর্তে হ্যাকিং টেকিং হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য। আর এখানে কোনো কিছু কাহিনী নেই, এগুলোর দরকার নেই। তারপরে চলে যাবো আমরা অ্যাকাউন্টে। ইক্সনেস অ্যাকাউন্ট হলো আপনি ইক্সনেস কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করলেন। ইক্সনেস কোম্পানিটা কি? ইক্সনেস কোম্পানিটা হচ্ছে যে কোনো মার্কেটে ট্রেড করার জন্য আমাদেরকে হেল্প করতেছে। যেমন আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে সাপোজ যদি আমাকে কেউ বলে যে আপনি কি টাইপের ট্রেডার বা আপনি কি ট্রেড করেন, তো আমরা বলি আমি কোটেক্সে ট্রেড করি, আমরা আইকিউতে ট্রেড করি, বা পকেট অপশনে ট্রেড করি, এক্সচেঞ্জে ট্রেড করি, ফরেক্সে করি। এগুলো কোনো কথা না, এগুলো সব ভুল তথ্য। আপনি কি টাইপের ট্রেডার? ট্রেডারের টাইপ হচ্ছে 4টা। একটা হলো সুইং ট্রেডার, একটা হইলো সুইং ট্রেডার, একটা হলো পজিশন ট্রেডার, একটা হলো ডে ট্রেডার, একটা হলো স্কাল্পিং ট্রেডার। 4 ধরনের ট্রেডার ফরেক্সের মধ্যে। আর একটা হলো বাইনারি ট্রেডার। বাইনারির মধ্যে আবার দুইটা, একটা রিয়াল ট্রেডার, একটা হলো ওটিসি ট্রেডার। এখন আমরা ফরেক্সে ট্রেড করার জন্য আসছি। ফরেক্সে ট্রেডের জন্য সর্বপ্রথম প্রাথমিক পর্যায় হচ্ছে স্কাল্পিং। স্কাল্পিং করে মানি গ্রো করার পরে সুইং ট্রেডার করা যায়। সুইং ট্রেডার থেকে তারপরে আপনি ডে ট্রেডার হইতে পারেন। ডে ট্রেডার থেকে আপনি তারপরে পজিশনাল ট্রেডার হইতে পারেন। কেন? সুইং স্কাল্পিং সর্বনিম্ন মিনিমাম অ্যামাউন্ট নিয়ে করা যায়। সুইং ট্রেড করতে আরেকটু বিগ অ্যামাউন্টের প্রয়োজন হয়, পজিশন ট্রেডিং করতে আরও বিগ অ্যামাউন্টের প্রয়োজন হয়, এই জন্য। আচ্ছা, তারপরে যেটা হইল ইক্সনেস, কোটেক্স, ডেরিফ, এরা হচ্ছে কি? এরা হচ্ছে একজন ব্রোকার, অর্থাৎ ফরেক্স যে মার্কেট আছে সেই মার্কেটের ওই চার্টটাকে এরা শো করায় এখানে ওরা বাইসেল করায়। বাইসেল করায় কি করে? আমাদের কাছ থেকে একটা কমিশন নেয় ওরা, অর্থাৎ ওরা আমাদেরকে বাইসেল করার একটা সুযোগ দিচ্ছে। ওরা হচ্ছে অ্যাজ এ ব্রোকার বা দালাল বা মার্চেন্ডাইজ, ঠিক আছে? আর যেমন ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউ কি করে? আমাদেরকে অ্যানালাইসিস করার সুযোগ দেয়। তো আমরা এখানে অন্য কিছু করবো না, আমরা শুধু এই ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস দেখবো আর এক্সনেসে ট্রেড করবো, সোজা বাংলা হিসাব, অত চিন্তা ভাবনা আমাদের নাই। তো এইটা করতে গেলে, ট্রেড প্র্যাকটিস করতে গেলে তো আমাদের দরকার আগে অ্যাকাউন্ট। তো আমরা এক্সনেসে অ্যাকাউন্ট করে ফেললাম। অ্যাকাউন্ট করে ফেলার পরে এই এক্সনেস কোম্পানিতে অ্যাকাউন্ট করলাম, করার পরে একটা অ্যাকাউন্টের আন্ডারে ট্রেডিং অ্যাকাউন্ট আবার ভিন্ন ভিন্ন আমরা অনেকগুলো করতে পারি। যেমন আমি এই যে মাই অ্যাকাউন্টে আসছি, আসার পরে এই যে ডেমোতে আসি, ডেমোতে থাকার পরে এখানে 2টা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। একটা হলো হলো যে কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, 10 জানুয়ারি খুলছি, নিকনেম দিয়ে রাখছি, একটা নাম হলো দিয়ে রাখছি আশিক। অর্থাৎ আমার একজন স্টুডেন্ট আছে প্রবাসী, পার্সোনালি আমার সাথে 1-to-1 ক্লাস করে। তো ওনার সাথে যখন আমি ওনাকে শেখাই তখন এই অ্যাকাউন্টটা দিয়ে শেখাই। আর হলো যে আর একটা ব্যাচ, ওই যে 10 জানুয়ারির ব্যাচ যেটা দেখলেন, ওদের সাথে যখন করি তখন এই অ্যাকাউন্টটা দিয়ে শেখাই।
এরকম আগের যখন ভিন্ন ভিন্ন ব্যাচগুলো ছিল, এই যে এইসব অ্যাকাউন্ট দিয়ে তাদেরকে আমি শেখাইতাম। যখন ব্যাচটা শেষ হয়ে যায় তখন এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে ওগুলো আর্কাইভে চলে আসে। আর ডেমোতে এখন রানিং এই দুইটা আছে। রিয়েলে যদি যাই তো এই যে রিয়েলে আমার একটা অ্যাকাউন্ট এখানে আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো যখন আমি রিয়েলে ট্রেড করব তখন আমি রিয়েলে এসে এখানে ক্লিক করব, যখন আমি ডেমোতে ট্রেড করব তখন কোন অ্যাকাউন্টটাতে ট্রেড করব, এই যে নিক নেম দিয়ে রাখছি। সাপোজ আমি আশিকের অ্যাকাউন্টটাতে ট্রেড করব, তো আমি আশিকের অ্যাকাউন্টটাতে ট্রেড করব। তো সাপোজ এখন আপনাদের সাথে ট্রেড করব, আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপনাদের প্রত্যেককে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। রিয়েল অ্যাকাউন্ট পরে করবেন, আগে ডেমো। তো ডেমোর জন্য যেটা হলো এই যে ওপেন নিউ অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পরে এইখানে বিশাল বড় একটা জিনিস আছে, এটা ভালো করে বুঝতে হবে। এখানে অ্যাকাউন্ট টাইপ আছে, একটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, রয় স্প্রেড অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, আর হলো সেন্ড অ্যাকাউন্ট। একদম যারা নিউ ট্রেডার, একদম যারা নিউ বাচ্চা ট্রেডার, তাদের জন্য হলো স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট। কেন? এটার সুবিধা হচ্ছে এখানে মিনিমাম $10 ডিপোজিট করা যায়, অর্থাৎ বিগ মানির দরকার নেই। স্প্রেড হচ্ছে 0.30। স্প্রেড জিনিসটা কি? স্প্রেড জিনিসটা হচ্ছে এই স্প্রেড জিনিসটা কি কোথায় আসলাম? আচ্ছা, স্প্রেড জিনিসটা হচ্ছে এই যে সাপোজ আমার যে অ্যানালাইসিস সফটওয়্যার, সে আমাকে বলতেছে যে তুমি এইখানে এন্ট্রি নাও, এইখানে এন্ট্রি নাও। এই জিনিসটা এদিকে একটু চাপাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার যে অ্যানালাইসিস সফটওয়্যার, সে আমাকে বলতেছে যে তুমি এইখানে এন্ট্রি নাও এই লাইন বরাবর। তো এই লাইন বরাবর মানে এখানে ভ্যালুটা কত? এখানে ভ্যালুটা হচ্ছে এটা। আর তুমি এখানে যে নিবা হলো প্রফিট। আর স্টপ লস সেট করে রাখো, মার্কেট যদি তোমার বিপরীতে যায় তাহলে তোমার এই পর্যন্ত আসলে তুমি ট্রেডটা ক্লোজ করে দিবা সামান্য লস নিয়ে। তাহলে আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। স্প্রেড জিনিসটা হচ্ছে আমি যখন এইখানে এন্ট্রি নিতে যাব, মনে করেন 2692-তে এন্ট্রি নিব, তখন 30 স্প্রেড কেটে নিবে, 30 পিপেটিস কেটে নিবে। অর্থাৎ ঘটনাটা যদি এইরকম হয় যে আমি এন্ট্রি নেব 2692 এই 330, এটাতে যদি আমি এন্ট্রি নেই তাহলে আমার এন্ট্রিটা তখন কততে হবে? আমার এন্ট্রিটা হবে 2692.300। কেন এই 300তে এন্ট্রিটা হবে? এই যে 30, সে হলো স্প্রেড কেটে নেবে। অর্থাৎ এইটা হলো এই যে 30 থেকে নিচে আসলে যে এই 30 পিপিটিসের মধ্যে প্রফিট হবে, এই প্রফিটের টাকাটা কোম্পানি নেবে। এখন যদি মার্কেট এদিকে না আসে, উপরে চলে যায়, তারপরেও সে কি করবে? এই প্রফিটের টাকাটা সে কেটে নেবে। এটা হলো ওর কমিশন, এটা হলো কোম্পানির লাভ। ও যে আমাদেরকে ট্রেড করতে দিচ্ছে, এই জন্য এটা হলো আর ইনকাম, এটা হলো পার ট্রেড থেকে সে ইনকাম করবে। এখন আমরা বুঝলাম যে স্প্রেডটা কি জিনিস। তাহলে এইবার আমরা এইখানে যাই। তো এইখানে যারা সেন্ড অ্যাকাউন্ট, একদম বেসিক অ্যাকাউন্ট, ওরা $10 দিয়েই ট্রেড করতে পারে, কিন্তু পার ট্রেড থেকে 30 কেটে নেয়। উইথড্র ডিপোজিট করতে কোনো কমিশন নেই। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, যারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করে তাদের ক্ষেত্রে তারাও $10 দিয়ে ডিপোজিট করে শুরু করতে পারে, স্প্রেড কাটে 20, কোনো কমিশন নেই। তাহলে দুইটা অ্যাকাউন্ট যদি আমরা দেখি, যে সেন্ড অ্যাকাউন্ট এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে কাহিনী হইল যে এইটা হলো সেন্ড অ্যাকাউন্ট, এইটাতে স্প্রেড বেশি কাটে, কমিশন নাই। আর এইটাতে স্প্রেড আরও কম কাটে 10। তার মানে এইটা স্প্রেডের দিক থেকে ভালো আছে, আবার একই ডিপোজিট ভালো আছে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে অ্যাজ এ ট্রেডার হিসাবে মজা পাওয়া যায়, নিজেকে ট্রেডার মনে হয়। আর সেন্ড অ্যাকাউন্টে ওইটা মনে হয় না, বাচ্চা বাচ্চা মনে হয়, বহুত ঝামেলা আছে। এই জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা পপুলার এবং এটা সবাই ইউজ করে। এই যে স্টার চিহ্ন পাইছে। এবার হলো প্রো। আমরা যখন শিখে যাব, যখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রো হয়ে যাবে, যে আমাদের কাছে $200 $300 অ্যাভেলেবেল থাকে, তখন কি হবে? আমরা এরকম প্রো অ্যাকাউন্ট খুলবো। প্রো অ্যাকাউন্ট খুললে আমাদের লাভ কি? তখন আমাদের প্রো অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম $200 একবারে ডিপোজিট করতে হয়, কিন্তু এখানে স্প্রেড হলো 10। যেখানে কিনা 30 নিচ্ছিল কেটে বা 20 নিচ্ছিল কেটে, তখন সে 10 কেটে নিবে, ঠিক আছে। র স্প্রেড এইটা যদি আমরা খুলি, তাহলে আবার সে এখানে কোনো প্রকারের স্প্রেড কাটবেই না। অর্থাৎ প্রত্যেকটা ট্রেডে আমাদের থেকে প্রফিট কেটে নিচ্ছিল, এটা সে নিবে না, কিন্তু উইথড্র করার সময় সে $3.5 নিয়ে নেবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নতুনদের জন্য কোনটা। নতুনদের জন্য এইটা, তারপরে যারা একটু সিনিয়র তাদের জন্য এটা। আর কারণটা হলো সে প্রত্যেকটা ট্রেডে অল্প অল্প করে কমিশন দিচ্ছে, কিন্তু উইথড্র ডিপোজিট করার সময় কাটতেছে না, কারণ তার টাকা পয়সা কম। আর যে কিনা রয় স্প্রেড একদম প্রফেশনাল ট্রেডার, সে কি করবে? যে সে কতগুলো ট্রেড করে করুক, কত টাকা ইনকাম করে করুক, উইথড্রোর সময় শুধু $3.50 সে কমিশন দিবে।
এবার আরও প্রফেশনাল যে যে একদম পাক্কা হিরো, তার জন্য হচ্ছে এইটা। সে কি, তার কোনো স্প্রেড নাই, কমিশন মাত্র 5 পয়সা। কেন? তাহলে একে এত সুবিধা দিচ্ছে কেন? এও তো $200 ইনভেস্ট করছে। একে এত সুবিধা দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ হলো বিগ ইনভেস্টর, বিগ ট্রেডার, প্রফেশনালের প্রফেশনাল। সে মার্কেটের বিশাল একজন ইনভেস্টর, এই জন্য তাকে এত বড় সুবিধা দিচ্ছে। কারণটা হচ্ছে আমরা যখন এক্সনেস থেকে ট্রেডগুলো বাই করতেছি, আমি আপনি আরও 50 জন 100 জন 1 কোটি মানুষ, এই টোটাল টাকাটা তো এক্সনেস আবার হলো ফরেক্সে ক্লিক করতেছে। তো ওখান থেকেও আবার দেখতেছে যে ফরেক্সের যতগুলো ব্রোকার আছে, কার বেশি রেভিনিউ আর্নিং হয়, কার বেশি ডিপোজিট উইথড্র বেশি, কার ট্রানজেকশন বেশি, কার টার্ন ওভার বেশি। এটা ওখান থেকে আবার দেখতেছে। তো দেখতেছে যে ডেরিভ উপরে নাকি এক্সনেস উপরে, এই যে বিজনেসের ধারা, এই জন্য তারা এই ধরনের ফেসিলিটিগুলো দিয়ে রাখছে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব শেখার জন্য। তো আমরা কন্টিনিউতে এটার উপরে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। আই থিঙ্ক অনেকেই বিরক্ত হচ্ছে যে স্যার এত বিস্তারিত কথা বলে বা এত এক্সেসভাবে বলে, কিন্তু আমি চাই যে আমার ভিতরে যা আছে আমি একদম খুলে দিচ্ছি, বিছাই দিচ্ছি, আপনারা শুধু গোটাই নেন। মানে আমার যা আছে আমি সব ঢেলে দিচ্ছি, আপনারা শুধু গোছায় নেন। যারা গোছায় নিতে পারবেন না তারা হেরে যাবেন, কেরিয়ারে হেরে যাবেন। আমার সব কিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখবেন যে আপনি ক্লাসে কোশ্চেন করার কোনো সুযোগ পাবেন না। কারণটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে আস্কিং করবেন ওটা দেখা যাবে 1 মিনিট পর আমি বলে দিব। কারণ টিচিং দিতে দিতে মাথাটা একদম সেট আপ হয়ে গেছে যে একজন স্টুডেন্ট কি চায়। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে এখানে আসলাম, আসার পরে আবার আমরা ডেমোতে ক্লিক করব। করার পরে এখানে লিভারেজ, লিভারেজ জিনিসটা কি? লিভারেজ জিনিসটা হচ্ছে শক্তি। শক্তি কেমন? সার্ফ এক্সেলের একটা অ্যাড দেখছিলেন না, ওই যে 100 লেবুর শক্তি না কি জানি বলে, তো পাউডারের মধ্যে 100 লেবুর শক্তি আছে, এমনটা ঘটনা। তো লিভারেজটা হচ্ছে যে আপনার মনে হয় এলসি তো জানেন সম্ভবত সবাই, এলসি, লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট একটা গার্মেন্টস থেকে এই লিভারেজ বুঝতে গেলে এই ধরনটা দিতেই হবে, মাস্ট বি, না হলে বুঝতে পারবেন না। মনে রাখতে হবে জিনিসগুলো। একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, বাংলাদেশ থেকে আমরা প্রোডাক্ট আমেরিকা বা কানাডা বা স্পেন এই দেশগুলোতে আমরা কি করি, এক্সপোর্ট করি। আবার বিদেশ থেকে মোটরসাইকেল, বিভিন্ন ধরনের মেশিনারি, এগুলো আমরা ইম্পোর্ট করি। তো কন্ডিশনটা এরকম থাকে। এটা হলো বাংলাদেশ ফ্যাক্টরি, এটা হলো চিটাগাং পোর্ট, সাগর, সাগরের ওই পারে হচ্ছে ওদের পোর্ট, মনে করেন স্পেনের পোর্ট। এটা হচ্ছে ওদের গোডাউন, বায়ার। বুঝলেন? এটা বুঝলে লিভারেজ খুব ক্লিয়ার হয়ে যাবে। বিওআইআর, বায়ার অফিস। এটা হলো এসপিএআইএন, স্পেন, পিওআরটি। এটা হলো আমাদের সিটিজি পোর্ট অথবা সিটিজি পোর্ট, বা এটাকে বলা হয় হলো ওয়্যার হাউস। আর এটা হলো আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি, এফএসসি টিওআরওয়াই। তো আমরা প্রথমত কি করি, এই একটা অর্ডার যখন আসে আমাদের দেশে যে আমি 50,000 পিস গার্মেন্টস নিব আপনার কাছ থেকে এত টাকা দামে, কত টাকা দামে, যে সাপোজ মনে করেন যে 1 লাখ টাকা দামে। তো 1 লাখ টাকা দামে যখন নিব, এইটা আমাদের মেইলে যখন কনফার্মেশন হয়ে যায়, তখন বায়ার আমাদেরকে একটা এলসি দেয়, লেটার অফ ক্রেডিট দেয়। সেই লেটার অফ ক্রেডিটের কাজটা হচ্ছে, বায়ারের যে ব্যাংক আছে, বায়ারের দেশেও ব্যাংক আছে, সেই ব্যাংকে বায়ারের অ্যাকাউন্ট আছে, এদিকে আমাদের দেশের ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে। তো বায়ার কি করে, বায়ারের দেশে ব্যাংকে আবার বায়ারের টাকা আছে, ওর মনে করেন 10 থেকে 15 লাখ টাকা আছে। আমাদের দেশের ব্যাংকে আমাদেরও 10 থেকে 15 লাখ টাকা আছে। তো বায়ার ওর ব্যাংকে বলে যে বাংলাদেশকে তুমি অমুক ফ্যাক্টরির নামে একটা এলসি দিয়ে দাও। এলসির কন্ডিশন কি, বাংলাদেশ থেকে আমরা আমাদের গুডসগুলো রেডি করে সিটিজি পোর্টে দিব, সিটিজি পোর্ট থেকে সাগর পার হয়ে স্পেন পোর্টে যাবে, স্পেন পোর্টে যাওয়ার পরে এইখানে স্টক হয়ে থাকবে। এই সিটিজি পোর্ট আর স্পেন পোর্টের মধ্যে একটা কন্ডিশন আছে, পেমেন্ট যখন দিয়ে দিবে তখন গুডসটা সারাই নিবে। তো কি হবে, আমরা গুডসটা যখন ছেড়ে দেই এখান থেকে, তখন সিটিজি পোর্ট স্পেন পোর্টকে বলে যে আমি কিন্তু ওই গুডসটা পাইছি, কার, ওই যে স্পেনে যে তোমাদের আব্দুল খায়েরের বায়ার আছে ওরই পাইছি। আচ্ছা ঠিক আছে। তখন এরা টাকা পয়সা রেডি করে, টাকা পয়সা রেডি করে ব্যাংকে জমা দিয়ে দেয়।
এই মালটা যখন এই স্পেন পোর্টে চলে যায় তখন ওরা কি করে, খুলে স্যাম্পল দেখে যে আমরা যা চাইছিলাম তা ঠিক আছে কিনা, স্যাম্পল দেখে। কিন্তু এই পোর্টওয়ালা এদেরকে গুডস দিয়ে দিবে না আমাদের দেশ থেকে অনুমতি না দিলে। কাদের অনুমতির অপেক্ষায়? আমাদের দেশের ব্যাংকের অনুমতির অপেক্ষায়। তো কি করবে তখন, এই পোর্ট এদেরকে জানাবে আসো স্যাম্পল দেখো, দেখবে যে হ্যাঁ ঠিকঠাক আছে, এবার বলবে যে ঠিক আছে তুমি এলসি রিলিজ করো। এলসি রিলিজ মানে এলসির মধ্যে লেখা থাকবে 10 লাখ টাকা মাল পাওয়ার পরে তোমাকে দেব। তো তখন কি হবে, এই এই বায়ার নির্দেশ দিয়ে দিবে এই ব্যাংকে যে তুমি বাংলাদেশ ব্যাংকে বলে দাও যে আমি টাকা লাগাইছি। তখন এই ব্যাংক টাকা লাগাই দিবে, বাংলাদেশ ব্যাংকে টাকাটা আসবে। বাংলাদেশ ব্যাংকে যখন টাকাটা আসবে তখন বাংলাদেশ ব্যাংকের এই টাকাটা আবার তুলে নিতে পারবে না ফ্যাক্টরির মালিক, এখানে হোল্ড থাকবে। তখন এই ব্যাংক আবার সিটিজি পোর্টকে বলবে যে ভাই বাংলাদেশ ব্যাংকে টাকা আসছে, এইবার তুমি মালটা ছেড়ে দাও। তখন ও কি করবে, এখান থেকে গুডসগুলোকে রিলিজ করে বায়ারকে দিয়ে দিবে। যখন বায়ার গুডস রিলিজ করে নিয়ে নিবে তখন এই পোর্ট আবার সিটিজি পোর্টকে বলবে যে মাল রিলিজ হয়ে গেছে, সব গুডস রিলিজ হয়ে গেছে, এবার আপনি টাকা তুলে নেন। তখন সিটিজি পোর্ট আবার বাংলাদেশ ব্যাংকে বলবে যে ঠিক আছে এবার তুমি এই টাকাটা ফ্যাক্টরির মালিককে দিয়ে দাও, ফ্যাক্টরির মালিক নিয়ে নিবে। এত কাহিনী কেন, এলসিটা এখানে মধ্যখানে কেন? কারণটা হইতেছে কেউ কাউকে টাকা দেয়নি, শুধুমাত্র একটা কাগজ, সেই কাগজটাই হচ্ছে শক্তি। এবং এখানে থার্ড পার্টি হচ্ছে দুইজন, একজন হচ্ছে মালামালের জন্য পোর্ট, আর একজন হচ্ছে ব্যাংক। তাহলে কেউ লসের সম্মুখীন হচ্ছে না। এটার মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন উল্লেখ থাকে, মধ্যখানে যদি জাহাজ ডুবে যায় তাহলে ওই টাকাটা কে বেয়ার করবে, এই সেই অমুক তমুক বিভিন্ন কন্ডিশন থাকে। আমাদের বোঝা দরকার হচ্ছে এলসি। তো আমরা এই লেটার অফ ক্রেডিট বুঝে গেলাম যে লেটার অফ ক্রেডিটটা হচ্ছে এই জিনিস, এটা টাকা নয় কিন্তু টাকার শক্তি। লিভারেজ জিনিসটা হচ্ছে এইটাই, লিভারেজ হচ্ছে 1.2%। আমরা যে লিভারেজটা নিছি, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে আমি এক জোড়া জুতা কিনতে পারবো। কিন্তু আমি যখন এই লিভারেজটা বাড়াই নিছি তখন আমাকে দোকানদার এই 10 টাকা দিয়েই 4 জোড়া জুতা দিবে। কারণটা কি, ওই এলসির মতো এই লিভারেজের একটা পাওয়ার আছে, এই পাওয়ারের উপরে দিবে যে তুমি ঠিক আছে তুমি এটা বাই করো, এই 4 জোড়া জুতা আমরা এনে মার্কেটে বিক্রি করে দেবো, বিক্রি করে লাভ করে তাকে টাকাটা ফেরত দিতে পারবো। এটাই হলো লিভারেজ, সোজা হিসাব। আমার কাছে অল্প টাকা আছে কিন্তু আমি বেশি নিতে পারবো। ঠিক আছে, অল্প টাকা যদি থাকে তাহলে আমার মার্জিন কম থাকবে, আমি নিতে পারবো না, এই জন্যই লিভারেজ আমরা বাড়াইনি। তো আমরা সবসময় লিভারেজ এত বেশিতে যাব না এখন, যখন আমাদের বিগ অ্যামাউন্ট হবে তখন ওইদিকে যাব। প্রথম লিভারেজ 1.2তেই থাকবে। স্টার্টিং ব্যালেন্স এটা হলো ডেমো, এই জন্য বলতেছে কত ডলার নিবা, কারণ এটা তো রিয়েল মানি না। যদি রিয়েল হইতো তাহলে ওই ওই ঘরটা এখানে থাকতো না। তো ডেমোতে আমরা নিলাম যে ঠিক আছে এখানে আমরা এই $3000 নেব। কারেন্সি, কোন কারেন্সি নেবেন, ইউএসডিটাই বেটার, ইউএসডিতেই থাকুক। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নেম, অর্থাৎ অনেকগুলো অ্যাকাউন্ট যারা ইউজ করে তারা একটা নিক নেম দেয়, যেমন আমি নেম দিয়ে দিলাম যে FOREX B2A31। ঠিক আছে, দিয়ে একটা পাসওয়ার্ড দিতে হবে এই ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্টের জন্য। তো আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই বড় পাসওয়ার্ড দিবেন এবং কঠিন পাসওয়ার্ড দিবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট ইজ বিং প্রিপারেড। তো অ্যাকাউন্টটা প্রিপারেড হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। অলমোস্ট প্রিপারেড হয়ে গেছে অ্যাকাউন্টটা, এই যে $3000 নিয়ে, এবং ফরেক্স B2A01 এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমরা যে কোনো মুহূর্তে চাইলে এটা রিয়েল অ্যাকাউন্ট হোক আর ডেমো অ্যাকাউন্ট হোক, এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। আমরা একটু জেনে নেই ব্যাপারগুলো, জানা থাকলে তো গুড, যাতে জানা নেই, যেহেতু এটা B2A অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, এই জন্য আমি সবগুলোই দেখাচ্ছি। এখান থেকে আমরা চাইলে লিভারেজ চেঞ্জ করতে পারবো, ওই যে ওইটা। ঠিক আছে, মানে এমন কোনো জিনিস নেই যে চেঞ্জ করতে পারবো না, আমি ভুল করে একবার ভুল করে ফেললে হবে না। অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবো, ইনফরমেশন চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড থেকে শুরু করে স্টেটমেন্ট সব কিছু চেঞ্জ করতে পারবো। চাইলে ডিলিট করতে চাইলে আর্কাইভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার ব্যাপার। এইবার আমরা এই অ্যাকাউন্টটাতে যদি ট্রেড করি তাহলে আমরা এই ট্রেডে ক্লিক করব। আগের এগুলো দরকার নেই, কেটে দিলাম। ফরেক্সে ট্রেড করার জন্য সবাই MT4 MT5 ভাই এই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম অমুক তমুক অনেক কিছু ইউজ করে। আমি খুবই সাদামাটা মানুষ, সহজ সরল মানুষ, আমার ঝুটঝামেলা ভালো লাগে না। এই জন্য আমি বলি MT4 MT5 অমুক তমুক এত ভেজাল করার দরকার নেই। কেন দরকার নেই? কারণটা হলো এই চার্টটা পরিচালনা করতেছে কে? আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি এটা পরিচালনা করতেছে ওন্ডা.com, ONADA, ওয়ান্ডা.com। ওয়ান্ডা থেকে এই চারটা সেমুলেট হয়ে কোথায় আসছে, এক্সনেসে আসছে।
এখন যদি আবার এক্সনেস থেকে আমি এটারে MT4 নিয়ে যাই, ভাই মধ্যখানে এত ভায়া দরকার আছে। আমি যদি আপনারে বলি যে ভাই এখান থেকে যান, আপনি যদি আরেকজনকে যায় বলেন যে এখান থেকে চলে যাইতে বলছে, সে আবার বলবে যে তুমি বলার কে? যে বলার সে যদি আমাকে বলে তাইলে আমি যাবো, একটা ভেজাল লেগে গেল না? মধ্যখানে তৃতীয় পক্ষে ঢোকার দরকার কি? এত দরকার নেই। আপনি এক্সচেঞ্জে ট্রেড করতেছেন, এমনি এটা দ্বিতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ MT4 MT5 টানার দরকার নেই। সরাসরি এই প্ল্যাটফর্মেই আপনি ট্রেড করেন, তাহলে ভেজাল কমবে। যত ভেজাল বাড়বে তত ভেজাল আরো বেড়ে যাবে, আপনি বাড়াইলেই বাড়বে। তো কি হলো, আমরা আসলাম এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা হয়তোবা সবাই জানি, তারপরও আমি একটু রিভিউ করে দিয়ে যাচ্ছি। এগুলো উপরেগুলো হচ্ছে কারেন্সি, ঠিক আছে? এগুলো উপরেগুলো হচ্ছে কারেন্সি। তো এই যে XAU USD, XAU হচ্ছে গোল্ডের সংক্ষিপ্ত নেম, আর USD হচ্ছে পেয়ার। তো আমরা যদি এইখানে যাই, যাওয়ার পরে যদি এইখানে সার্চ করি, যেমন আমি এই কটারে ফেভারিট করে রাখছি এই জন্য শো করতেছে। আপনি যদি এইখানে যে এরকম করে সার্চ করেন যে আমি গোল্ড নিব, তো GOLD লিখে সার্চ করলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এই যে বিটকয়েন ভার্সেস গোল্ড, গোল্ড ভার্সেস US ডলার, তারপরে গোল্ড ভার্সেস বার্টিন পাউন্ড, তার ব্রিটিশ পাউন্ড, তারপরে হচ্ছে ইউরো, অস্ট্রেলিয়ান ডলার। আপনি কোনটাতে ট্রেড করবেন? তো আমি পেয়ার পছন্দ করি, XAU USD, আমার পছন্দের কথা বলতেছি, XAU USDটাকে আমি পছন্দ করি। সো আমি এটাকে যদি ক্লিক করি ওইটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো পূর্বেরটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পরে সর্বপ্রথম প্ল্যাটফর্মটা এরকম দেখাবে, খুবই বাজে লাগবে। রাইট বাটন ক্লিক করে এই যে সেটিংয়ে ক্লিক দিলেন, দেওয়ার পরে আচ্ছা প্রথমে ক্যান্ডেলটাকে চেঞ্জ করে নিই। এখানে হোলো ক্যান্ডেল দেওয়া আছে, তো হোলো ক্যান্ডেল না, আমরা এই যে প্রথমটাতে দেবো ক্যান্ডেল। ক্যান্ডেলে দিলে এটা হলো জাপানিজ ক্যান্ডেল, জাপানিজ ক্যান্ডেল ইজ বেস্ট, এটাতে দেওয়া থাকলো। এখানে আমরা 1 মিনিট দিয়ে দেবো। 1 মিনিটের ক্যান্ডেল নিয়ে আমরা বেশিরভাগ অ্যানালিসিস করব। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আছে, ওগুলো আমরা পরে দেখব। এদিকে ড্রয়িং টুলস আছে, এগুলো সময় সময় যেটা প্রয়োজন আমরা দেখব। মার্কেট যখন ওপেন থাকবে, আজকে তো রবিবার মার্কেট অফ, সোমবার মার্কেট অন, সোমবারে মার্কেট এখানে অন, এখানে ট্রেড নেওয়ার অপশনগুলো চলে আসবে। আচ্ছা, এই চার্টটাকে সর্বপ্রথম আমাদের ঠিক করতে হবে, সেটার জন্য সর্বপ্রথম আমাদের টাইম জোন ঠিক করতে হবে। আপনারা যারা মালয়েশিয়া থেকে আসেন, একজন মালয়েশিয়া থেকে আসে আর একজন মনে হয় সৌদি থেকে আসে, আপনারা আপনাদের ওই জায়গার টাইম জোন যেটা সেটা দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশের হচ্ছে UTC+6, আমরা UTC+6 দিয়ে রাখছি, আপনারা ওই দেশেরটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর অটো আসলে তো হয়েই গেল। তারপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে সিম্বলে ক্লিক করে আমরা দিব এগুলো, এই যে গ্রিনগুলোকে আমরা গ্রিন কালার করে দেবো, তাহলে সুন্দর দেখাবে। গ্রিন কালার, গ্রিন কালার, আর এগুলো রেড আছে, রেডই থাকুক। তারপরে আমরা ওকে করে দিব। তো আমাদের গ্রিন রেড ক্যান্ডেল চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাই বেস্ট, ভালো লাগে। আপনার হোয়াইট চাইলে আপনি হোয়াইট করতে পারেন। আর এখানে অনেক বড় একটা জিনিস আছে, সেটা হলো, আচ্ছা আমাদের মনে হয় ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, দেখি তো কয়টা, অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও কথা হবে। আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন।